আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই চ্যাপ্টারের সম্পদ টপিকটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বিগত প্রশ্ন খুব ভালো করে অ্যানালাইসিস করে আমি দেখেছি যে বিভিন্ন পরীক্ষাগুলোতে সম্পদ থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। সম্পদ টপিক থেকে আজকে আমরা আলোচনা করব সম্পদের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে এবং সেই শ্রেণীবিভাগ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা এমসিকিউ এবং এসকিউ গুলা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো ক্লাসটা শুরু করি। বন্ধুরা, সম্পদকে মোট 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 5টি শ্রেণীর মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। এখন আমরা প্রতিটি ভাগের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব ব্যক্তিগত সম্পদ নিয়ে। ব্যক্তিগত সম্পদ কি? ব্যক্তিগত সম্পদ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ একজন ব্যক্তির যে সম্পদগুলা রয়েছে তার নিজের, সেগুলাই হচ্ছে ব্যক্তিগত সম্পদ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জায়গা জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি। এখন আমরা একান্ত ব্যক্তিগত সম্পদ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সম্পদের দ্বিতীয় ভাগ। একান্ত ব্যক্তিগত সম্পদ হচ্ছে নিজস্ব প্রতিভা, ব্যক্তিগত দক্ষতা। একজন ব্যক্তির যে প্রতিভা রয়েছে বা তার যে কোনো বিষয়ে যে দক্ষতা রয়েছে সেটাই হচ্ছে ব্যক্তির একান্ত সম্পদ। এই সম্পদগুলা কখনোই আমরা কাউকে দিতে পারি না, এগুলা হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ একান্ত ব্যক্তিগত সম্পদ যে রয়েছে, প্রতিভা এবং দক্ষতা, সেগুলা আমরা কাজে লাগিয়ে আরো বেশি নিজেদের উন্নতি করতে পারি, যে কোনো ধরনের সম্পদ সৃষ্টি করতে পারি, সম্পদ বাড়াতে পারি। যেমন দক্ষতা জিনিসটা হচ্ছে, একজন ব্যক্তির দক্ষতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক বা আমার এই দক্ষতা আছে বলেই আমি তোমাদেরকে শেখাচ্ছি। তোমার প্রতিভা বা ব্যক্তির প্রতিভা, তোমার প্রতিভা আছে বলেই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছো। এই যে আমার নিজের দক্ষতা বা তোমার স্টুডেন্ট হিসেবে যে প্রতিভা রয়েছে ভালো কিছু করার বা ভালো কিছু করছো, সেগুলাই হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। আর এই যে তোমার প্রতিভা, আমার দক্ষতা, এগুলা আমরা আসলে কাউকে কখনোই দিতে পারবো না। এগুলা ব্যবহার করে আমরা নিজেদের উন্নতি করতে পারবো, কিন্তু কাউকে কখনো এগুলা দিতে পারবো না। এটাই হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। বন্ধুরা, ব্যক্তিগত সম্পদ আর একান্ত ব্যক্তিগত সম্পদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ব্যক্তিগত সম্পদ এটা যে কাউকে দেয়া যায়, বিক্রি করা যায়, গাড়ি বিক্রি করা যায়, কলকারখানা বিক্রি করা যায়, বাড়িঘর নতুন করে কেনা যায়, বানানো যায়, জায়গা জমি বিক্রি করা যায়, জায়গা জমি কেনা যায়। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, এটা হস্তান্তরযোগ্য, দেয়া যায়। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ যেটা, যেমন আমি বলেছি প্রতিভা, দক্ষতা, এগুলা তো কাউকে কখনো দেয়া যায় না। তো বন্ধুরা, ব্যক্তিগত সম্পদ তোমরা বুঝতে পেরেছো, যেটা নিজের মালিকানাধীন, কিন্তু এটা বিক্রি করা যায় বা কাউকে দেয়া যায়, আবার নিজেও কেনা যায়। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ যেগুলা রয়েছে, প্রতিভা বা দক্ষতা, এগুলা কখনোই বিক্রি করা যায় না, কাউকে দেয়া যায় না বা অন্য কারো কাছ থেকে আনাও যায় না। তো বন্ধুরা, পরীক্ষায় যদি ব্যক্তিগত সম্পদ আসে বা একান্ত ব্যক্তিগত সম্পদ নিচের কোনটি, এটা যদি বলে, তাহলে তোমরা আশা করি উত্তর করতে পারবে যে ডেফিনিশন থেকে ব্যক্তিগত সম্পদ কোনটা আর একান্ত ব্যক্তিগত সম্পদ কোনটা। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে বলেছি, তোমরা খুব সহজে পরীক্ষায় যখন এই প্রশ্নগুলা থাকবে, তো খুব জটপট এগুলা তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনগুলা ব্যক্তিগত সম্পদ আর কোনগুলা একান্ত ব্যক্তিগত সম্পদ। তো বন্ধুরা, আমরা এখন সমষ্টিগত যে সম্পদ রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সমষ্টিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ বলতে আমরা কি বুঝি? সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলাই হচ্ছে সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদের সমষ্টি কথাটি দ্বারা বোঝা যাচ্ছে যে এটা সবারই সম্পদ। যেমন রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল এবং সকল স্কুলগুলা। এই যে সম্পদগুলা রয়েছে সেগুলা কখনোই কোনো ব্যক্তির একার না, এগুলা হচ্ছে একটি রাষ্ট্রে বা সমাজে বসবাসরত সকল মানুষের সম্পদ, সবারই সমষ্টিগত সম্পদ। এই সম্পদগুলা কখনোই কোনো ব্যক্তির নিজের না, এই সম্পদগুলা কখনো কোনো ব্যক্তি বিক্রি করতে পারবে না এবং কিনতেও পারবে না। এই সম্পদগুলাই হচ্ছে সমষ্টিগত সম্পদ। এখন আমরা জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করব।
জাতীয় সম্পদ কি? জাতীয় সম্পদ হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি, এগুলা সবই হচ্ছে জাতীয় সম্পদ। তাহলে বন্ধুরা, সহজে যদি আমরা বলে ব্যক্তিগত যে সম্পদগুলা রয়েছে, একান্ত ব্যক্তিগত যে সম্পদগুলা রয়েছে এবং সমষ্টিগত যে সম্পদগুলা রয়েছে, এই সম্পদগুলাকে একসাথে বলা হয় জাতীয় সম্পদ। যেমন কর্মদক্ষতা, আমরা একান্ত ব্যক্তিগত সম্পদে পেয়েছিলাম ব্যক্তির যে দক্ষতা রয়েছে সেটি হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। আর এই দক্ষতাকে যখন কাজে লাগিয়ে একজন ব্যক্তি কর্মদক্ষ হয় তখন সেটা জাতির উন্নতি হয়, জাতির কল্যাণে কাজে লাগে, রাষ্ট্রের কল্যাণে কাজে লাগে। অতএব এই কর্মদক্ষতাই হচ্ছে জাতীয় সম্পদ। তারপরে একজন ব্যক্তির যে প্রতিভা রয়েছে, আমরা বলেছি সেটা একান্ত ব্যক্তিগত সম্পদ। এই প্রতিভা দিয়ে একজন ব্যক্তি যে কোনো ধরনের কোনো কিছু আবিষ্কার করতে পারে, যে কোনো কিছু উদ্ভাবন করতে পারে। এই উদ্ভাবনী যে শক্তিটা রয়েছে বা আবিষ্কার করার পরে এটা যেভাবে রাষ্ট্রের কাজে লাগে বা জাতীয়ভাবে এটা স্বীকৃতি লাভ করে, একজন ব্যক্তি যখন তার প্রতিভা দিয়ে যে কোনো কিছু আবিষ্কার করে বা উদ্ভাবন করে তখন সেটা জাতীয় পর্যায়ে চলে যায়, এটা রাষ্ট্রের কাজে লাগে, জাতির কাজে লাগে। এই জন্যে এটাই হচ্ছে জাতীয় সম্পদ। তারপরে প্রযুক্তিগত জ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কেউ কেউ আছে, এই অল্প বয়সে আমরা কেউ খুব ভালো কম্পিউটার ব্যবহার করতে পারি বা কম্পিউটার চালাতে পারি, আবার কেউ কেউ আছি আমরা কম্পিউটার ব্যবহার জানি না বা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও বুঝি না। এই যে এটা একটি প্রযুক্তি। আবার অনেকেই আছে যে আমরা অ্যান্ড্রয়েড যে মোবাইল ফোন আছে সেগুলা খুব ভালো করে ব্যবহার করতে পারি, অর্থাৎ এর ভেতরের যে বিভিন্ন ধরনের অ্যাপস বা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলা সম্পর্কে, বা অ্যান্ড্রয়েড ফোন যেটা ইউজ করে অনেকেই অনেক কিছুই শিখছি, অনেক কিছুই পারি। অনেকেই আমরা নিজে নিজে কোনো অ্যাপস তৈরি করে নিচ্ছি, কোনো ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করছি, কাজ পারি। সেটাই হচ্ছে একটা জ্ঞান, আর এটাই হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। কম্পিউটার ব্যবহার করে আমরা অনেকেই অনেক ধরনের কাজ করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছুই আবিষ্কার করতে পারছি। এটাই হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো জাতীয় সম্পদের উদাহরণ এবং সংজ্ঞা। বন্ধুরা, আন্তর্জাতিক সম্পদটা কি? আন্তর্জাতিক সম্পদ বলতে আন্তর্জাতিক কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ এবং সংজ্ঞা। আমরা খুব সহজে জানি দেশের গণ্ডি পেরিয়ে গেলেই সেটা হয়ে যায় আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক সম্পদের মধ্যে আন্তর্জাতিক কথাটি থাকার কারণেই আমরা সহজে বুঝতে পারছি যে দেশের পরিমণ্ডল বা গণ্ডি পেরিয়েই যেটা সেটাই হচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ কোনো সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়, বিশ্বের সকল জাতি সেগুলা ভোগ করতে পারে, এগুলাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। মানে হচ্ছে পৃথিবীতে এমন কিছু সম্পদ আছে যেগুলার মালিক কোনো রাষ্ট্র এককভাবে নয়, অর্থাৎ ওই রাষ্ট্রটা একা সেই সম্পদের মালিক নয়। পৃথিবীতে যতগুলা রাষ্ট্র রয়েছে বা জাতি রয়েছে সব জাতি বা সব রাষ্ট্র সেগুলা ভোগ করতে পারে। এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। উদাহরণ দিলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি, এগুলাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। সাগর কোনো দেশের একার না, মহাসাগর প্যাটেন্টবিহীন যে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো রয়েছে, প্রযুক্তি বলতে ওই যে মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এই সবগুলোই কোনো দেশের না। এগুলা এক দেশে উৎপাদন হয় কিন্তু পৃথিবীর সব দেশ সেগুলা ভোগ করতে পারে, সবারই সেগুলা ব্যবহার করার, ভোগ করার অধিকার রয়েছে সমানভাবে। তাই এগুলাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তো বন্ধুরা, সম্পদ টপিকের এগুলাই ছিল বেসিক আলোচনা। এবার আমরা এই বেসিক আলোচনার ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। যত বেশি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, অনুশীলন করব, তত বেশি আমরা শিখতে পারবো। চলো বন্ধুরা, আমরা এমসিকিউ গুলা এখন শিখে নেই। বন্ধুরা, আমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করব তত বেশি আমাদের এমসিকিউ শেখা হয়ে যাবে, এসকিউ শেখা হয়ে যাবে। ওই টপিকের এমসিকিউ বা এসকিউ জানা হয়ে গেলে আমাদের ওই টপিকের অনেক কিছু শেখা হয়ে যাবে, যে পরীক্ষায় যে কোনোভাবে প্রশ্ন আসলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তো সম্পদ থেকে এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলার প্রথমটি হচ্ছে সম্পদকে কত শ্রেণীতে বিন্যস্ত করা যায়।
দেখো বন্ধুরা, এই প্রশ্নটি কতটা বোর্ড পরীক্ষায় বিগত সালে এসেছে। 2020 সালে রাজশাহী বোর্ডের পরীক্ষায় এসেছে, 2023 সালে চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এসেছে এবং 2023 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায় এসেছে। আমরা প্রথমেই বলেছিলাম সম্পদকে মোট 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে বা ভাগ করা যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন 5টি। এর পরের প্রশ্ন হচ্ছে সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ। আমরা বেসিক আলোচনায় বলেছিলাম সাগর মহাসাগর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন আন্তর্জাতিক সম্পদ। আর বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল 2020 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে নদ নদী কোন ধরনের সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2023 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলের টেস্ট পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে জাতীয় সম্পদ। আমরা জানি নদ নদী হচ্ছে জাতীয় সম্পদ, কারণ নদ নদী একটি দেশের ভেতরে থাকে, আর দেশের ভেতরে যখন কোনো কিছু থাকে সেটা হয়ে যায় জাতীয় সম্পদ। নদ নদী শুধু ওই রাষ্ট্রই ব্যবহার করতে পারে যেই রাষ্ট্রের ভেতরে নদ নদী রয়েছে। আর সাগর মহাসাগর যেটা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো দেশ ব্যবহার করতে পারে। সাগর মহাসাগর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নদ নদী জাতীয় সম্পদ। এরপরের প্রশ্ন হচ্ছে মালিকানার ওপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2024 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2024 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায়, ঝিনাইদহ ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত সম্পদ, কারণ এখানে মালিকানার ওপর ভিত্তি করে কর্মদক্ষতার কথা বলেছে। যদি মালিকানা না থাকতো তাহলে কর্মদক্ষতা এটা হয়ে যাইত জাতীয় একটি সম্পদ। তো বন্ধুরা, আমরা এখন নেক্সট কোয়েশনে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2015 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ হচ্ছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি কোন সম্পদের উদাহরণ। এই প্রশ্নটি এসেছিল 2015 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে 3টি অপশন দেয়া আছে। বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। আমরা জানি কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান এগুলা সবই হচ্ছে জাতীয় সম্পদের উদাহরণ, অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2023 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন, অর্থাৎ সাগর মহাসাগর। সাগর মহাসাগর হচ্ছে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সমষ্টিগত সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2019 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে নদী। আমরা জানি নদী হচ্ছে একটি সমষ্টিগত সম্পদের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2019 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায়, সরকারি বিজ্ঞান হাই স্কুল ঢাকার একটি টেস্ট পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, কারণ আমরা জানি যে কোনো ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার এটা হচ্ছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কোন ধরনের সম্পদ। এই প্রশ্নটি এসেছিল 2017 সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2019 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের টেস্ট পরীক্ষায়, ময়মনসিংহ জেলা স্কুলের টেস্ট পরীক্ষায়, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায়, পটুয়াখালী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি টেস্ট পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। প্রযুক্তি হচ্ছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত। এই প্রশ্নটি এসেছিল 2024 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় সম্পদ।
অর্থাৎ জাতীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবারই মিতব্যয়িতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে আলোচনা করেছি। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার ক্লাসটি নতুন দেখছো বা আমার ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফিজ।